আমি আজকে তোমাদের নির্দিষ্ট সমাকলের অর্থাৎ 9A চ্যাপ্টারের বেশি কিছু করাবো না তোমাদের এক্সামের আগে। আমি জাস্ট অঙ্কটুকু বলবো। আমি তোমাদের থিওরি, এই চ্যাপ্টারের যে থিওরিগুলো ওগুলো আমি পরে বলবো, যেগুলো একটু তোমাদের বুঝতে সময় লাগবে। এখন খুব ইজি বিষয়টাই পড়াবো। সমাকলন শুরু করার আগে বলেছিলাম যে সমাকলনের এই সাইনটার অর্থ কী। এটা হচ্ছে এস, সামেশন, যোগফল। তো সমাকলনের অর্থ হচ্ছে যোগফল। তাহলে তোমরা এতদিন যে সমাকলনগুলো করেছো সেই সমাকলনে এই এস ছিল, করার পর আমরা একটা সমাকলন করার পর যেটা পেতাম তার সাথে একটা সি লিখতাম। কিন্তু এই সমাকলনের কোনো এখানে বা এখানে কোনো সংখ্যা দেওয়া ছিল না। অর্থাৎ ধরো তোমরা যদি তোমাদের বললাম যোগ করো বলার পর পাটিগণিতে আমরা কী করি? পাটিগণিতে আমরা সংখ্যাগুলো বলি 1 থেকে 7 বা 10 থেকে 20 এরকম। তাহলে একটা নির্দিষ্ট যোগফল পাই। কিন্তু ধরো বীজগণিতের ক্ষেত্রে যখন তোমরা যোগটা করছো, অর্থাৎ x² + bx², তখন আমরা কী করি? a + b × x², এইভাবে। অর্থাৎ এক্সের যদি মানটা দেওয়া না থাকে তাহলে আমরা পুরো নির্দিষ্ট অর্থাৎ সঠিকভাবে মান নির্ণয় করতে পারি না, সেটা একটা বীজগাণিতিক রাশি হিসেবেই থাকে। ঠিক সেরকম এখানেও যদি দুটো সংখ্যা দেওয়া থাকে, সেই সংখ্যা দুটোকে মধ্যে যদি আমরা যোগটা করি, অর্থাৎ ধরো এক্স এরকম একটা যদি দেওয়া থাকে, তখন আমরা এই বিষয়টাকে বলি হচ্ছে নির্দিষ্ট সমাকলন। অর্থাৎ এর আগে যে সমাকলন আমরা করেছি সেখানে এই সংখ্যাগুলো দেওয়া থাকতো না, এই সামেশন চিহ্ন অর্থাৎ ইন্টিগ্রেশন সাইনের নিচে উপরে কোনো সংখ্যা দেওয়া থাকতো না, তাই ওটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকলন। আর যখনই এই সংখ্যা দেওয়া থাকবে তখন এটাকে বলা হয় হচ্ছে নির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট কেন? অর্থাৎ এই যে এক্স ডিএক্স, আমরা যখন এক্স ডিএক্স এর সমাকলন করলে কি আসে? x²/2 + c, অর্থাৎ নির্দিষ্ট মান বেরোলো না। কিন্তু আমি যখনই এই লিমিটটা দিয়ে দিলাম, এই নিচে যেটা থাকে এটাকে বলে লোয়ার লিমিট, এই উপরে যেটা থাকে এটাকে বলে আপার লিমিট। 2 থেকে 3-এর মধ্যে এই যোগটা আমি যখন করতে বললাম তখন এর কিন্তু আমরা একটা নির্দিষ্ট মান পাবো। আর যখনই এই নির্দিষ্ট মানটা পাবো তখন কিন্তু এই যে আমরা এর আগে সব ইন্টিগ্রেশনে +c একটা সমাকলন ধ্রুবক লিখতাম সেটা কিন্তু থাকবে না। কেন এই সমাকলন ধ্রুবকটা লিখতাম? ধরো আমি যদি তোমাদের বলি এক্সের সমাকলন করতে, ঠিক আছে, তাহলে এক্সের সমাকলন করলে কি হয়? x²/2 + c, ঠিক আছে। তাহলে এখানটা আমরা 2 থেকে 3-এর মধ্যে মানটা বলতে বললাম। তাহলে এখানে প্রথমে হচ্ছে স্বাভাবিকভাবেই প্রথমে আপার লিমিট, তারপর লোয়ার লিমিট, তার মানে আপার লিমিটের স্কোয়ার মাইনাস লোয়ার লিমিটের স্কোয়ার, 9 - 4/2, তাহলে 5/2। আমি একটা নির্দিষ্ট সংখ্যা পেলাম, ঠিক আছে। কিন্তু আমরা যদি এইখানটা x² না লিখে আমি এখানে এমন আরও একটা কোনো সংখ্যা লিখি, যেমন ধরো আমি x²/2 পেলাম। এবার আমি এখানটা যদি x না লিখে আমি যদি লিখতাম ধরো আমি যদি লিখতাম এখানটা x/2 নয়, ধরো আমি এমন কিছু একটা লিখলাম, সেক্ষেত্রেও আমি সমাকলন করলে পাচ্ছি। অন্য কোনো ক্ষেত্রে হবে না, ধর আমার এই মুহূর্তে কোনো উদাহরণ মাথায় আসছে না। এমন ক্ষেত্রে হতে পারে যে সমাকলন করলে একই জিনিস আসলো কিন্তু মানটা বসালে একই মান থাকবে না। যেমন ধরো এরকম যদি হয়, ধরো x+1 এর যদি আমি সমাকলন করি আমরা কত পাই? x²/2 + x + c, এরকম পাই তো।
কিন্তু আমি যখন এই এক্স প্লাস ওয়ানকে আমরা যখন ডেরিভেটিভ করছি, সমাকলনটা কি ডেরিভেটিভের উল্টো পদ্ধতি, তো আমি যখন এই সংখ্যাটার ডেরিভেটিভ করছি আমরা কি পাচ্ছি, এর ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1, ঠিক আছে। এবার 1-এর সমাকলন যখন করছি, ধরো এটা তার, এবার তোমরা বুঝতে পারবে। ধরো এক্স প্লাস ওয়ান এর ডেরিভেটিভ করলে আমরা পাই, কিন্তু 1-এর ইন্টিগ্রেশন করলে কি আমরা এক্স প্লাস ওয়ান পাই না, এক্স পাই। তাহলে সেক্ষেত্রে এই যে এই এক্স প্লাস ওয়ানটা পাবো কী করে না, দেখো আমি যদি এখানটা 1 পাচ্ছি, তাহলে আমি উল্টো পদ্ধতি ইন্টিগ্রেশন থেকে এইটাই ফিরতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন যদি করি শুধু ডিএক্স মানে এক্স পাচ্ছি, কিন্তু আমি কি এইটাই ফিরতে পারলাম না। সেই কারণে আমাদের এই সি মানটা রাখা হয়, অর্থাৎ যখন আমরা এই লিমিটের মানটা বসানোর পর এই কনস্ট্যান্টের মানটা আমরা পাবো। এবার যখন আমরা এই লিমিটটা বসিয়ে দিচ্ছি তখন তাই আমাদের আর ইন্টিগ্রেশনের পরে সিটা লেখার দরকার হচ্ছে না। এবারে দেখো এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সবই প্রায় তোমরা করেছো, জাস্ট মানটা বসানোটাই ব্যাপার। নর্মালি কি হবে যে আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে লোয়ার লিমিটটা ছোট, আপার লিমিটটা বড়। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা পাবো যেখানে লোয়ার লিমিট আর আপার লিমিটের একটু অন্যরকম অঙ্ক, সেগুলো পরে আলোচনা করব। এখন নর্মালি শুধু অঙ্কগুলো দেখো। আচ্ছা, যেমন ধরো এটা কি করব, করণী করতে হবে। এইটাকে কি করব, এটাকে যদি আমরা 2x বাই এটা প্লাস 1 বাই এটা করে ভাগ করে নিই, অর্থাৎ এইভাবে যদি লিখে নিই x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 dx যদি লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা ভেঙে নিলাম, x বাই dx প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। এক্ষেত্রে এই যে লিমিটটা কিন্তু আমরা কখনোই আলাদা আলাদাভাবে বসাবো না, লিমিটটা আমরা বসাবো একবারে অঙ্কের শেষে। তাহলে এখানে থাকলো লিমিটটা যেমন আছে, দুটোতেই একসাথে বসাবো। তাহলে এটাকে হাফ দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, 2x dx বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে পাচ্ছি হচ্ছে dx বাই এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এইটাকে আমরা কি লিখতে পারি, লগ অফ, তাই না? তাহলে লগ অফ এক্স স্কোয়ার প্লাস 1 এইবার এইভাবে লিখতে হয়, হাফটা বাইরে থাকলো, 0 to 1, অর্থাৎ এখানে আমরা 1 আর 0 এই মানটা বসাবো। আর এটা কি, tan ইনভার্স x, tan ইনভার্স x 0 to 1, এইবার মানটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে কত পাচ্ছি, হাফ 1, তার মানে লগ 2 আর লগ 1 হচ্ছে 0, আর এখানে পাচ্ছি কত, tan ইনভার্স x, tan 0 0 আর tan ইনভার্স x, তার মানে tan ইনভার্স 1, তার মানে হচ্ছে হাফ লগ 2, tan ইনভার্স 1 মানে কত, tan পাই বাই 4, তার মানে tan ইনভার্স tan কেটে গেল, তার মানে হচ্ছে প্লাস পাই বাই 4। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে এখানে মোটামুটি প্রত্যেকটা অঙ্কই তোমাদের করা। আচ্ছা, এই অঙ্কগুলো আমি এখন তোমাদের বলছি না, আমি আরেকটু আলোচনা করলে তোমরা বুঝতে পারবে এই বিষয়গুলো। নর্মাল যে ক্যালকুলেশনগুলো তোমরা করেছো আমি শুধু সেইটুকুই আলোচনা করছি, অর্থাৎ এখানে আমি 18 পর্যন্ত তোমাদের করতে বলছি। আচ্ছা, এবারে দেখো এই 4-এর মান নির্ণয়, ঠিক একই 1 আর 2, আমি এটা পরে বলবো। এখানে এই অঙ্কগুলো একটু অন্যরকম বলতে হবে, তাই আমি কিছুই বলছি না এগুলো এখন। আচ্ছা, এইখানেও তাই এটাকে আমরা এক্স ধরবো। এবার এখানে একটা অঙ্ক করব, যে যখন নর্মালি ইন্টিগ্রেশন হয় না তখন আমরা কি করি, বিভিন্ন অঙ্কগুলোকে ধরি, আমরা জেড ধরি। তাহলে যদি ইন্টিগ্রেশন করার সময় এই আমাদের কিছু জেড বা এক্স ধরতে হয়, কারণ আমাদের অঙ্কটা রয়েছে, ধরো লিমিটিং ভ্যালুটা রয়েছে এক্সের, আমি কিছু একটা ধরলাম জেড, তাহলে লিমিটিং ভ্যালুটা পাল্টাবে। সেই জন্য আমরা কীভাবে চেঞ্জ করব, দেখো আমি একটু বড় একটা অঙ্ক করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা দেখো, 9-এর 2 নম্বরটা, বাকি অঙ্কগুলো তোমরা পারবে সেই জন্য আর আমি কিছু বললাম না, একই টাইপের ক্যালকুলেশন। আচ্ছা, 9-এর 2 নম্বর অঙ্কটা কীভাবে লিমিটটা চেঞ্জ করতে হয় সেটা একটু দেখো। 1 to 2 dx বাই এক্স
ইন্টু 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি 1 প্লাস লগ এক্সকে আমরা যদি জেড ধরি, তাহলে আমরা ডেরিভেটিভ করলে কি পাচ্ছি? 1/x dx ইকুয়াল টু dz পাচ্ছি, তাই তো? এবারে দেখো এখানে আমরা এরকম একটা বক্স করব। তোমরা গ্রাফ করার সময় মনে আছে এরকমভাবে করতে, এখানে এক্স এখানে জেড, অর্থাৎ এক্স এর মানের জন্য জেড এর মান কত হচ্ছে। তাহলে এক্স এর মান প্রথমে 1, তখন জেড এর মান কত? এক্স এর মান যদি 1 হয় লগ 1 0 হয়ে গেল, জেড এর মান 1। এক্স এর মান যদি 2 হয়, এক্স এর মান 2 হলো, এক্স এর মান 2 বসালাম, তাহলে জেড এর মান কত হলো? 1 প্লাস লগ 2, তাই তো? 1, এখানটা লেখার আমার জায়গা নেই, আমি নিচে লিখলাম 1 প্লাস লগ 2। ঠিক আছে, তাহলে এবার লিমিটটা কীরকম হলো? আচ্ছা, এই 1 প্লাস লগ 2টাকে আমরা কীভাবে লিখতে পারি? এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা, তোমরা দেখেইছো, আমরা বেসটাকে ই ধরে নিই, তাই তো? তার মানে এটাকে আমরা বলতে পারি লগ ই বেস ই, আর এটাকে বলতে পারি লগ 2 বেস ই। তার মানে এটা যদি গুণে লিখি তাহলে ব্যাপারটা এরকম হয় লগ ই 2e, এরকমও লিখতে পারি। তাহলে কি হয়? আমাদের একটার মধ্যে হয়ে যায়। তাহলে 1 2 log 2e বেস ই। আচ্ছা, তাহলে এইবার এই ডিজেড dx বাই এক্সকে আমরা পাচ্ছি ডিজেড, তাহলে ডিজেড বাই এটাকে আমরা জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার। তার মানে এটার মান কত হচ্ছে? জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1। এবার আমরা এখানে এই জেডের মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা বেশি ইজি। তোমাদের যদি মনে হয় যে এই রকমভাবে করার পর এইটাকে আবার এক্সে নেব, নিয়ে গিয়ে নর্মালি সরাসরি এক্সের মানটা বসিয়ে দেবো, সেটাও করতে পারো, সেটাও কিন্তু করা যায়। আচ্ছা, তবে কিছু কিছু অঙ্কে ফেরত আসাটা সমস্যা হয়, তাই লিমিটটা চেঞ্জ করে নেওয়াটাই সহজ হয়। আচ্ছা, এই অঙ্কগুলো প্রত্যেকটাই একই টাইপের, তোমরা করেছো। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? এই অঙ্কটার ক্ষেত্রে সাইন এক্সকে যদি থিটা ধরে নিই, তাহলে সাইন এক্স কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডি থিটা। তার মানে 1 সাইন এক্সকে যদি জেড ধরে নিই তাহলে এটা ডিজেড হয়ে গেল, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার। এখানে আমরা এক্স স্কোয়ারকে যদি জেড ধরে নিই, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস জেড, এখানে একটা এক্স থেকে যাচ্ছে, হয়ে গেল। এটাকে যদি জেড ধরি তাহলে 1/x এসে গেল। এইটাকে যদি আমরা জেড ধরি তাহলে এই কিউবটা পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা একই রকম অঙ্ক। আচ্ছা, এইগুলো তো সবই করেছো, যে এইটাকে যদি আমরা জেড ধরি তাহলে এটা পেয়ে যাই। আচ্ছা, এইখানে প্রায় একই টাইপের প্রত্যেকটা অঙ্ক। আচ্ছা, এইখানে 29 নম্বর অঙ্কটা এক্স ইকুয়াল টু আমাদের কী ধরতে হবে? ট্যান থিটা ধরতে হবে। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখান থেকে আমরা কী পাই? 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা করলে আমরা কী পাই? কস থিটা পাই, তাই তো? আচ্ছা, এইটাকে যদি সাইন ইনভার্স এক্সকে জেড ধরি তাহলে এটা পাচ্ছি, ট্যান ইনভার্স এক্সকে জেড ধরলে নিচের এটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 3/2 আছে, মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে রুট ওভার 1, আচ্ছা একটু বলে করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 28 নম্বর অঙ্কটা একটু বলে দিই, দুটো করে লাইন, এগুলো একটা করে দিলে তোমাদের সুবিধা হবে। ডিএক্স বাই, তাহলে এটাকে লিখলাম ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর ই টু দি পাওয়ার 2x প্লাস 1, ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরবো। ঠিক আছে, এটা হয়ে গেল। 1 করে এটাকে লসাও করে দিলাম। আচ্ছা, 29 নম্বরের 29-এর 1 নম্বরটা কি পাচ্ছি? 0 to a cos inverse 1 minus x square by 1 plus x square, 1 minus tan square theta by 1 plus tan square theta। এখান থেকে আমরা কি পাই? cos 2 থিটার সূত্র না এটা, dx। তাহলে x সমান যদি tan থিটা হয় তাহলে dx ইকুয়াল টু sec স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানটা আমরা লিমিটটা চেঞ্জ করে নিই।
এটা আমার মনে হয় বেশি ইজি প্রসেস। তোমাদের যদি মনে হয় যে না আবার থিটায় ফিরে করাটা সহজ, তোমরা সেটাই করো। আচ্ছা, এক্সের মান যখন 0, তার মানে আমরা কি পাচ্ছি? থিটা সমান পাচ্ছি আমরা tan ইনভার্স এক্স, এটা পাচ্ছি তো। তার মানে এক্সের মান যখন 0, তাহলে এক্সের মান 0 হলে থিটার মান 0, এক্সের মান a হলে থিটার মান tan ইনভার্স a, এরকম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 0 to tan ইনভার্স a cos ইনভার্স 1 minus tan square theta by 1 plus tan square theta sec square theta d theta, তাই তো? তাহলে 0 to tan ইনভার্স a। আচ্ছা, এটাকে আমরা কি কিসের সূত্র? cos 2 থিটা, তার মানে cos ইনভার্স ইন্টু cos 2 থিটা ইন্টু sec স্কোয়ার থিটা। তাহলে কসটা কেটে গেল, তার মানে হলো 2 0 2 tan ইনভার্স a থিটা sec স্কোয়ার থিটা। আমি 29-2 বলে দিচ্ছি, একইভাবে 29-3টা হবে। 29-3টা তোমরা করতে পারবে। 29-2 কি বলেছে দেখো, 0 to 1/√2 sin ইনভার্স এক্স ডিএক্স বাই 1 minus x স্কোয়ার 3/2। আচ্ছা, এটাকে কি বলতে পারি? 0 to 1/√2 sin ইনভার্স এক্স। শুধু এইটুকু ভাঙিয়ে নিতে হবে, তাহলেই দেখবে জিনিসটা ইজি হয়ে গেছে। 3/2 মানে কি 1 প্লাস হাফ, তাহলে 1 minus x স্কোয়ার ইন্টু √1 minus x স্কোয়ার ডিএক্স। তাহলে এবার যদি আমরা সাইন ইনভার্স এক্সকে জেড ধরি, তার মানে 1/√1 minus x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, আর এক্স ইকুয়াল টু কী পাচ্ছি? সাইন জেড, তাই তো? তাহলে এখান থেকে এবার মানটা চেঞ্জ করে নাও। এক্স জেড সাইন ইনভার্স 0 মানে হচ্ছে সাইন 0, তাই তো? 0 সাইন কতর মান? 0 হচ্ছে সাইন 0-র মান। তাহলে সাইন এক্স হচ্ছে সাইন জেড, ঠিক আছে? তাহলে এখানে যদি বসাই 0, তার মানে সাইন কতর মান? 0 0। তাহলে এক্স এর মান 0 হলে জেড এর মান 0। এবার 1/√2 হচ্ছে সাইন π/4 এর মান, তাহলে এটা 1/√, এক্স এর মান 1/√2 হলে জেড এর মান হচ্ছে π/4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 0 to π/4 সাইন ইনভার্সের জায়গায় লিখলাম জেড। আচ্ছা, ডিএক্স বাই এটার জায়গায় লিখলাম ডিজেড। আর যেহেতু এক্স সমান তাহলে সাইন জেড, তার মানে 1 minus x স্কোয়ারের জায়গায় কি লিখবো? 1 minus জেড স্কোয়ার। এবার করতে পারবো, তাই তো? হাফ দিয়ে গুণ করলেই তো হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে ট্যান ইনভার্সটা এই 3 নম্বরটাও হবে। আচ্ছা, 30 নম্বরটা 1/x-কে জেড ধরবো, এখানেও তাই। এখানে যেহেতু আছে, এখানে কস থিটাকে ধরলেই হবে। সাইন থিটাকে ধরো, কস থিটার এখান থেকে একটা কস ফাই বেরোবে, সাইন থিটাকে জেড ধরো, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা কস ফাই বেরিয়ে গিয়ে একটা কস 4, সেটাকে 1 minus সাইন স্কোয়ার থিটার সূত্রে ভাঙালেই হয়ে যাবে। আচ্ছা, এগুলো সবই তোমাদের মোটামুটি করা, এটা তো বুঝতেই পারছো। এটাকে সাইন স্কোয়ার থিটাকে ধরে এটাকে 1 minus কস স্কোয়ার থিটাকে 1 minus সাইন স্কোয়ার থিটা করতে হবে। এই অঙ্কগুলো করেছো, সাইনতে ট্যানের সূত্রে ভাঙাতে হবে। 1 minus tan স্কোয়ার থিটা 1 plus tan স্কোয়ার থিটা, এটাকে কি লিখবো? 2 tan থিটা 1 minus tan স্কোয়ার থিটা, এইভাবে ভাঙিয়ে করতে হবে। আচ্ছা, এরপরেরটা কি দিয়েছে? এরপরেরটা দেখো 34 নম্বর অঙ্কটা। আচ্ছা, 35 নম্বর অঙ্কটায় কী করবো? 35 নম্বর অঙ্কটা, এটাতে x⁵ সমান আমরা কি লিখবো? x⁴ থিটা এসে যাচ্ছে, তারপর এটাকে ভাঙাবো, ওকে? আচ্ছা, এইটাকে আমরা কি করব? এটাকে দেখো, এটাকে কি লিখতে পারি? 2 cos স্কোয়ার থিটা বাই 2 আসছে না, এটা ওপরে উঠে গেলে sec স্কোয়ার থিটা বাই 2 হয়ে গেল। 2 sec স্কোয়ার থিটা বাই 2 sec স্কোয়ার x/2 হয়ে গেল। তাহলে হাফটা বাইরে চলে গেল, আর তারপর এটা x sec স্কোয়ার এক্সের সূত্র ভাঙালে।
আচ্ছা, তোমরা চেষ্টা করবে হচ্ছে এইগুলো সবই তোমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। এটা দেখো কত হয়, π/2 না, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স, এটা কি π/2 হয়, tan ইনভার্স থিটা প্লাস cot ইনভার্স থিটা ইকুয়াল টু π/x, π/2 হচ্ছে, তার মানে এই জায়গাটা π/2 বসবে। আচ্ছা, এই অঙ্কটা এগুলো করেছো, তা তোমাদের আজকে বলা হলো 40 পর্যন্ত। 40 পর্যন্ত অঙ্কগুলো তোমরা শুধু লিমিটটা বসিয়ে শেখা, বাকি ক্যালকুলেশন তোমরা অলরেডি করে ফেলেছো। তাহলে আজকে এই 40 পর্যন্ত করালাম, বাকি অঙ্কগুলো আবার পরের দিন হবে।